আগামী মঙ্গলবার এই ডিএসও নেত্রী সুস্মিতা সোরেনের মামলায় শুনানি হবে। আপনারা জানেন যে পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার স্থির করা হয়েছে। আগেই ডিএসও নেত্রী সুস্মিতা সোরেনের মামলায় এসআইটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে এসআইটি গঠনের নির্দেশ দেয় আদালত। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। মহিলা থানায় অভিযুক্ত ওসি এবং এসআইকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটা পুলিশের তরফে জানা যায়। হাইকোর্টের নির্দেশে এসআইটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। এসআইটির সদস্য মহিলা ইন্সপেক্টর লিখিত অভিযোগ দায়ের করেছেন। মেদিনীপুরের কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। সুস্মিতা সোরেনের মামলায় মহিলা থানার তৎকালীন ওসি সাথী বারিকের নামে এফআইআর রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। আমি সৌমেনের সঙ্গে আরেকবার কথা বলবো। সৌমেন, দুটি এফআইআর রুজু হয়েছে বলে তুমি জানাচ্ছিলে, কি কি রয়েছে এফআইআর এ অভিযোগ হিসেবে, কি কি তুলে ধরা হয়েছে? এবং দ্বিতীয়ত এটাও আমি তোমার থেকে জানতে চাইবো যে অভিযুক্তদের সরানো শিফটটা কবে করা হলো? একেবারে দেখো, এদেরকে সরানো হয়েছে যে ট্রান্সফার অর্ডার আমাদের হাতে এসে পৌঁছেছে হচ্ছে 20 মের তারিখে, অর্থাৎ 20 মে। আমরা যেমনটা বলছিলাম যে 19 মে ডিএসওর মামলার প্রেক্ষিতে এফআইআর হয়, এফআইআর নম্বর 265/25, এবং 22 মে এসএফআইয়ের যে মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতে একটা এফআইআর হয় 273/25। এই দুটো মামলাই কিন্তু হয়েছে এই এসআইটির পক্ষ থেকে ইন্সপেক্টর প্রতিভা হালদারের যে আবেদন, সেই আবেদন করা হয় কোতোয়ালি থানায়। সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই এফআইআর হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং 20 মে একটি ট্রান্সফার অর্ডার বের হয় যেখানে বেশ কিছু অফিসারের ট্রান্সফার রয়েছে, এবং সেখানেই দেখা যায় এই দুজন, অর্থাৎ তৎকালীন ওসি সাথী বারিক যাকে ডিআইবিতে ট্রান্সফার করা হয়েছে, এবং একই সাথে আরেকজন সাব ইন্সপেক্টর লীনা মাহাতো তাকে ডিবিতে ট্রান্সফার করা হয়েছে। এই দুজনের নামই কিন্তু এফআইআরে রয়েছে ডিএসওর মামলার প্রেক্ষিতে, সিটের আবেদনের প্রেক্ষিতে যে এফআইআর রয়েছে তাতে, এবং একজনের নাম রয়েছে এসএফআইয়ের যেই মামলা, সেই মামলার প্রেক্ষিতে যেই এফআইআর রয়েছে তাতে। এবং একই সাথে আরও একটা আপডেট তোমায় জানিয়ে রাখি, যেমনটা আমরা জানতে পেরেছি যে এই সিটের পক্ষ থেকে গত 28 মে ডিএসও অফিসে যাওয়া হয়, এবং ডিএসওর যে কজন অভিযোগ করেছিলেন সুস্মিতা সোরেন সহ 4 জন, তাদের কাছ থেকে কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এটাও কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্যেই ছিল যে তারা কি বলছে তাদের বয়ান এসআইটিকে রেকর্ড করতে হবে। সেই মতো 28 মে এটা করা হয়েছে, এবং তার একদিন পরে এসএফআইয়ের অফিসে গিয়ে এসএফআই নেত্রী সুচরিতা দাস তারও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুব্রজিৎ, সৌমেন, আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার বলবো, থানায় ডিএসও নেত্রীকে যে নির্যাতনের অভিযোগ, পিছলো মামলার শুনানি, হাইকোর্টে এফআইআর এর কপি দেখাতে পারল না রাজ্য। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই বলে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সুস্মিতা সোরেন, তার উপর যে নির্যাতন পুলিশ আধিকারিকরা করেছেন এই নিয়ে কি অভিযোগ তিনি করেছিলেন। আর একজন নেত্রী সুচরিতা দাস, তিনি ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কি অভিযোগ করেছিলেন এইবার রাখবো আপনাদের সামনে। সুচরিতা, একটু যদি বলেন যে কি হয়েছিল এবং সেই রাতের পর আদালতের দ্বারস্থ হতে হলো কেন? দেখুন, যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমাদের দাদা ইমরানুল্লাহ অভিনবতার উপর যে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে গত 3 মাস আমরা মেদিনীপুর কলেজে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিলাম। আমাদের সেই সময় হঠাৎ করে বহিরাগতরা আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে শুরু করে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম যে তারা কেন ঢুকে আসছে, এবং তাদের আই কার্ড চেক করতে চেয়েছিলাম। আমাদের কর্তৃপক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার যে সিকিউরিটি গার্ডরা ছিল তারা সেই ব্যবস্থা নেয়নি। ফলে আমাদের কি যখন সেই ব্যবস্থা নিতে হচ্ছিল, আমরা যখন চাইছিলাম যে তাদের আই কার্ড দেখতে, তখনই তারা আমাদের সঙ্গে কোনো রকম কোনো কথা না বলে আমাদের ঝামেলা শুরু করতে থাকে। আমাদের যে ফ্ল্যাগ সেশনগুলো থাকে সেগুলোকে ছুঁড়তে শুরু করে, এবং পরবর্তী ক্ষেত্রেই আমাদের সঙ্গে তুমুল ঝামেলা হবে। আমার বন্ধু সৌভিক, আমার আরেকজন বন্ধু মনোজিৎ সোরেন, আদিবাসী ছাত্র নেতা, তাকে মাটিতে ফেলে লাঠি মারতে থাকে, এবং কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাকে ভেতরে গিয়ে তার উপর চড়া হয়। সৌভিককে লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয়। সুপ্রতিমকে আরো মারতে থাকে। আমার বান্ধবীরা ছিল শাওলি, আঁচি, তাদের উপর চড় থাপ্পড় মারতে শুরু করে, তাদের জামা ধরে টানতে শুরু করে, শ্লীলতাহানি করার চেষ্টা করে। সেখানে পুরুষ যে তৃণমূলের বহিরাগত গুন্ডা ছাত্ররা ছিল, তারা আমাদের সঙ্গে এইরকম অত্যাচার করতে থাকে, এবং সেই সময় আমিও ঘটনাস্থলে ছিলাম। আমার সঙ্গে ঝামেলা চলতে থাকে।
হঠাৎ করেই আমাকে ক্যাম্পাসের মধ্য থেকেই ওখানকার যে তৃণমূলের গুন্ডারা ছিল, যে বহিরাগত ছাত্ররা ছিল, তারা আমাকে টানতে টানতে কলেজের গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন সেক্ষেত্রে তারা অক্ষম হয়, তখন পুলিশ, আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ তাদেরকে উস্কানি দিচ্ছে যে ওকে বাইরে বের করে আন, বাকিটা আমরা দেখে নেবো। তারপরেও যখন আমাকে বের করতে পারছে না, পুলিশ সেই সময় এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমার কলেজের মধ্যে ঢুকে যায় তারাও। একাধিক মেল পুলিশ এবং ফিমেল পুলিশরাও ঢোকে এবং আমাকে লাঠি মারতে শুরু করে, চড়-থাপ্পড় মারে, এবং তারা দায়িত্ব সহকারে কলেজ ক্যাম্পাসের মধ্য থেকে আমাকে টেনে বের করে নিয়ে যায় এবং গাড়িতে তোলে। তারপর গাড়িতে তোলার পর থেকেই আমার ওপর অত্যাচার শুরু হয়। অকথ্য গালিগালাজ, কুরুচিকর মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমাকে করা হয়। গাড়িতে মারা হয়, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে টেনে তোলা হয়, হাতে ঘাড়ে কিল ঘুষি মারতে থাকে। তারপর আমাকে ওখানকার যে পাটনা বাজার, আমাদের মেদিনীপুরের একদম প্রান্তের দিকে একটা জায়গা, যেখানে নিয়ে যাওয়ার পর আমাকে বসিয়ে রাখা হয় একটা জায়গায়। তারপর হঠাৎ করে সিসিটিভি, ওখানকার থানার মধ্যে সিসিটিভি নেই এরকম একটা রুমে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনেকজন পুলিশ কর্মী মিলে আমাকে মারতে থাকে, বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে গত 22শে জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে SFID/FI অ্যাডওয়ার পক্ষ থেকে ডিএম অফিস অভিযান হয়েছিল। সেখান থেকে ওনারা আমাকে বলতে থাকেন যে আগে থেকেই তুই ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছিস, তোকে টার্গেট করেই রাখা হয়েছিল, তোকে মারা হবে, সত্যিভাবে মারা হবে। তারপর মারামারি করার পর আমাকে আবার এনে বসানো হয়, যেখানে আমাকে প্রথমে বসানো হয়েছিল। তারপর আমাকে আবার অন্য আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে মারামারি করা হয়। এরকম দফায় দফায় আমাকে মারামারি করতে হচ্ছে এবং কুরুচিকর মন্তব্য করতে।